ইউনিট ৪, ব্রিটিশ ভারতে শিক্ষায় রাজনৈতিক প্রেক্ষিত, ১৯ ও ২০ শতক। পলিটিক্যাল পার্সপেক্টিভস অব এডুকেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া, 19th and 20th century। ভূমিকা। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ভারতবাসীর শিক্ষা সম্পর্কে যারা চিন্তা করেছেন তাদের মধ্যে প্রথম আধুনিক ভারত পুরুষ রামমোহন রায়ের নাম শীর্ষে। তার সমসাময়িক দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্ত দেব এবং রামকমল সেন প্রমুখ ব্যক্তির নামও এক্ষেত্রে উল্লেখযোগ্য। এ শতকের দ্বিতীয় পর্বে ভারতীয় মুসলিম সমাজে আধুনিক শিক্ষা দীক্ষার ব্যাপারে যেসব মুসলিম চিন্তাবিদ অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী অন্যতম। এরা কোম্পানি অথবা ব্রিটিশ সরকারের চাকুরি নিয়ে রামকমল সেন, দ্বারকানাথ ঠাকুর, স্যার সৈয়দ আহমদ, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী অথবা নতুন শিল্প বাণিজ্যের উদ্যোগে যেমন দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের সংস্পর্শে এসেছিলেন। তারা সকলেই বুঝতে পেরেছিলেন যে ইংরেজির মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করা অতীব প্রয়োজন। এ সঙ্গে আরো অনুধাবন করতে পেরেছিলেন যে সংস্কৃত বা ফার্সি নিয়ে আত্মতৃপ্ত থাকার কোনো যৌক্তিকতা নেই। পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি ভারতবাসীকে আগ্রহী ও সচেতন করে তোলার উদ্দেশ্যে এরা ভারতের বিভিন্ন অঞ্চলে বহু বিদ্যুৎ সভা বা লার্নড সোসাইটি গড়ে তুলেছিলেন। ১৯ শতকে এসব বিদ্যুৎ সভা ব্যাপক কর্মকাণ্ডের ফলে ভারতীয়, বিশেষত উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণী ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং একই সাথে রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৬, মুসলিম লীগ ১৯০৬। রাজনৈতিক দলগুলির সংগ্রামের ফলে ধীরে ধীরে দেশবাসীর মধ্যে জাতি সচেতনতা দেখা দেয়। এই রাজনৈতিক জাতীয়তাবোধের বিকাশের পরবর্তী সোপানরূপে জাতীয় শিক্ষার ধারণার জন্ম। ১৯ শতকে জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা হলেও বাস্তব রূপ নেয় ২০ শতকে। ব্রিটিশ ভারতে শিক্ষায় রাজনৈতিক প্রেক্ষিত শীর্ষক এ ইউনিটকে পর্যালোচনার সুবিধার জন্য নিচের ৩টি পাঠ্যাংশে বিভক্ত করা হয়েছে। পাঠ ৪-এর ১, বিদ্যুৎ সভা, শিক্ষা ও রাজনীতি। পাঠ ৪-এর ২, ১৯ শতকে জাতীয় শিক্ষার উদ্ভব। পাঠ ৪-এর ৩, ২০ শতকে জাতীয় শিক্ষার বিকাশ। পাঠ ৪-এর ১, বিদ্যুৎ সভা, শিক্ষা ও রাজনীতি। অ্যাসোসিয়েশন অব ইন্টেলেক্ট ফাউন্ড এডুকেশন অ্যান্ড পলিটিক্স। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি শিক্ষাক্ষেত্রে ১৯ শতকে প্রতিষ্ঠিত বিদ্যুৎ সভাসমূহের ভূমিকা বর্ণনা করতে পারবেন। ভারতের যেসব প্রাতঃস্মরণীয় বিদ্বজ্জন শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাদের অবদান ব্যাখ্যা করতে পারবেন। মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারে প্রাতঃস্মরণীয়দের ভূমিকা বিশ্লেষণ করতে পারবেন। বিদ্যুৎ সভা। ভারতে শিক্ষার প্রয়াসের ফলে নগরে নগরে ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান, বাণিজ্য বিষয়ক সভা সমিতি প্রতিষ্ঠা হতে থাকে। যতদূর জানা যায়, স্যার উইলিয়াম জোন্স কর্তৃক ১৭৮৪ সালে কলিকাতায় প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি প্রথম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এতে প্রথম দিকে ভারতীয়দের স্থান ছিল না। যা হোক, ১৯ শতকের গোড়া থেকে ভারতীয় রাজনৈতিক সচেতন শিক্ষিত ও বিদ্বান ব্যক্তিবর্গ শিক্ষা বিষয়ক সভা সমিতি প্রতিষ্ঠা শুরু করেন। এসব বিদ্যুৎ সভার বিশেষ উদ্দেশ্য ছিল জ্ঞান-বিদ্যার চর্চা ও আলোচনা, স্বাধীন মতামত ব্যক্তকরণ এবং বিদ্যার আদান-প্রদান সহ শিক্ষা আন্দোলন পরিচালনা। একাডেমিক অ্যাসোসিয়েশন ১৮১৮। ভারত তথা বাংলাদেশে মুক্ত চিন্তার পথিকৃৎ কলিকাতাস্থ হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও হিন্দু কলেজের উচ্চ শ্রেণীর ছাত্রদের নিয়ে ১৮২৮ সালে কলিকাতায় একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা গঠন করেন। এ সভার প্রধান লক্ষণীয় দিক ছিল যুক্তি। যুক্তি সিদ্ধ নয়,
এমন কোনো আলোচনার অবতারণা এ সভায় করা হতো না। উক্ত সভার সভাপতি ছিলেন ডিরোজিও নিজে এবং সম্পাদক ছিলেন উমাচরণ বসু নামে একজন তরুণ। এ একাডেমিক অ্যাসোসিয়েশনে প্রধানত যেসব বিষয় নিয়ে বিতর্ক সভা হতো সেগুলি হলো স্বাধীন চিন্তা, দেশপ্রেম, অদৃষ্টবাদ, পাপ পুণ্য তত্ত্ব, ঈশ্বরের অস্তিত্ব, নাস্তিকতা, মূর্তি পূজার অসারতা এবং পুরোহিততন্ত্রের গ্লানি প্রভৃতি। সমকালীন সমাজসেবক শিক্ষানুরাগী যেমন রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাম গোপাল ঘোষ, রাধানাথ শিকদার, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, হরচন্দ্র ঘোষ প্রমুখ উক্ত সভার প্রধান বক্তারূপে উপস্থিত থাকতেন। রামতনু লাহিড়ী, শিবনাথ দেব, প্যারীচাঁদ মিত্র প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রোতারূপে উপস্থিত হতেন। ফলে ডিরোজিও একাডেমির আকর্ষণ তরুণদের মধ্যে বাড়তে থাকে। কলিকাতা শহরের শিক্ষিত তরুণরা ডিরোজিও ও তার একাডেমির সংস্পর্শে আসার জন্য ব্যগ্র হয়ে উঠতেন। একাডেমির উদার পরিবেশে তাদের জ্ঞান, বিচার বুদ্ধি ও প্রতিভার উন্মেষ হতে থাকে। এই সভা অল্প দিনের মধ্যে শুধু ভারতীয় নয়, ইউরোপীয়দের ও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ডেভিড হেয়ার, লর্ড উইলিয়াম বেন্টিং এর ব্যক্তিগত সেক্রেটারি কর্নেল বেনসন, বিশপ কলেজের অধ্যক্ষ ডক্টর মিলস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিতর্ক সভায় উপস্থিত থাকতেন এবং বক্তৃতা শুনে বিস্ময় ও আনন্দ প্রকাশ করতেন। মূলত একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল ইয়াং বেঙ্গলের ট্রেনিং স্কুল স্বরূপ। এ সভা 1839 সাল পর্যন্ত চলেছিল। আধুনিক যুগের ভারত তথা বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসে এই একাডেমিক অ্যাসোসিয়েশনের গুরুত্ব অপরিসীম। সাধারণ জ্ঞানোপার্জিকা সভা 1838। 1838 সালে ডিরোজিও এর ভাবশিষ্য তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, তারাচাঁদ চক্রবর্তী ও রাজকৃষ্ণ দের উদ্যোগে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ প্রতিষ্ঠিত হয়। এই বিদ্বৎ সভার প্রধান লক্ষণীয় বিষয় ছিল সুস্থির বিদ্যা চর্চা ও গভীর জ্ঞান অর্জনের সংকল্প। দ্বিতীয়ত, এ সভা কেবল পাশ্চাত্য বা সাধারণ বিদ্যা চর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় বিষয় নিয়ে পড়াশোনা ও আলোচনার পক্ষপাতী ছিল। সভার সভাপতি ছিলেন তারাচাঁদ চক্রবর্তী, সহ-সভাপতি রামগোপাল ঘোষ ও কালাচাঁদ শেঠ, দুইজন সম্পাদক রামতনু লাহিড়ী ও প্যারীচাঁদ মিত্র এবং পরিচালক মণ্ডলীতে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিকলাল সেন, মাধব মল্লিক প্রমুখ। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, দর্শন সব বিষয় নিয়ে এ সভায় নিয়মিত আলোচনা হতো। বাংলার নবীন বিদ্যুৎ সমাজের প্রায় সকলেই এই সভার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। এ সভায় যেসব প্রবন্ধ পড়া হয়েছিল তন্মধ্যে উল্লেখযোগ্য হল নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ হিস্টোরিক্যাল স্টাডিজ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অন পোয়েট্রি রাজনারায়ণ দত্ত, স্টেট অফ হিন্দুস্তান আন্ডার দি হিন্দুস প্যারীচাঁদ মিত্র, রিফর্ম সিভিল অ্যান্ড সোশিয়াল কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, অন নেটিভ ফিমেল এডুকেশন প্যারীচাঁদ মিত্র, অন দ্য ফিলোসফি অফ ডাইজেশন প্রসন্ন কুমার ঠাকুর, এতদ্দেশীয় লোকদের বাংলা ভাষা উত্তম রূপে শিক্ষাদান করণের আবশ্যকতা বিষয়ক প্রস্তাব উদয়চন্দ্র আদ্য এবং অন দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ক্রিমিনাল জুডিকেচার অ্যান্ড পুলিশ আন্ডার দি বেঙ্গল প্রেসিডেন্সি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রভৃতি। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বক্তৃতা প্রসঙ্গে কোম্পানির কর্মচারীদের ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের অসাধুতা ও অকর্মণ্যতা এবং ইংরেজদের এদেশে আসার অভিসন্ধি সম্বন্ধে জোরালো ভাষায় মন্তব্য করেন। জ্ঞানোপার্জিকা সভা এদেশে
জ্ঞান বিজ্ঞানের প্রসারের প্রচেষ্টার সাথে সাথে বাঙালি শিক্ষিত সমাজের স্বদেশিকতা বোধ জাগাতে অনন্য ভূমিকা রেখেছিল। বেথুন সোসাইটি 1851। জে ই ওয়াটার বেথুন এর নাম অনুসারে কাউন্সিল অফ এডুকেশন এর সম্পাদক এফ জে মোয়াট সহ একদল শিক্ষিত বাঙালির উদ্যোগে 1851 সালের 11ই ডিসেম্বর বেথুন সোসাইটি গঠিত হয়। সোসাইটির উদ্দেশ্য স্থির হয়েছিল সাহিত্য ও বিজ্ঞান সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা। সোসাইটির প্রাথমিক সদস্য ছিলেন 24 জন। তন্মধ্যে 19 জন ছিলেন বাঙালি, 5 জন ছিলেন ইংরেজ। বাঙালির মধ্যে অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, কৈলাসচন্দ্র বসু, রামগোপাল ঘোষ প্রমুখ। এ সোসাইটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল কয়েকজন বিশিষ্ট মুসলমান ব্যক্তি এ সোসাইটির সংস্পর্শে এসেছিলেন। তাদের মধ্যে মৌলভী আব্দুল লতিফ খাঁ অন্যতম। ইউরোপে যখন সমাজবিজ্ঞান পঠন শৈশব অবস্থা, তখন বেথুন সোসাইটিতে সমাজবিজ্ঞান শাখা ছিল। অন্যান্য শাখাগুলি ছিল শিক্ষা, সাহিত্য ও দর্শন, বিজ্ঞান, কলা, চিকিৎসা ও স্বাস্থ্য এবং স্ত্রী জাতির উন্নতি। মূলত বেথুন সোসাইটি ছিল জ্ঞানোপার্জিকা সভার সম্প্রসারিত সংরক্ষণ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সার্থক অগ্রদূত। এখানে ইংরেজ ও বাঙালি একই মঞ্চে মিলিত হয়েছিলেন জ্ঞান চর্চার আন্তরিক অভিপ্রায় নিয়ে। এরা রাজনীতি ও ধর্ম এই দুটি স্পর্শকাতর বিষয় ছাড়া জ্ঞানের সর্বক্ষেত্রেই বিচরণ করেছিলেন। বিদ্যুৎসাহিনী সভা 1853। বেথুন সোসাইটির প্রতিপত্তির যুগে 1853 সালে কালীপ্রসন্ন সিংহের উদ্যোগে কলিকাতায় বিদ্যুৎসাহিনী সভা প্রতিষ্ঠিত হয়। প্যারীচাঁদ মিত্র, কৃষ্ণকমল ভট্টাচার্য প্রভৃতি সুধী বাঙালি বিদ্যুৎসাহিনী সভার সভ্য ছিলেন। এছাড়া বেথুন সোসাইটির প্রায় সব বাঙালি সভ্য বিদ্যুৎসাহিনী সভার সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য যে বিশেষত তরুণ বিদ্যুৎসাহীরা এ সভায় যোগদানপূর্বক স্বচ্ছন্দে আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারতেন, যা তারা বেথুন সোসাইটিতে পারতেন না। তার প্রধান কারণ ছিল বেথুন সোসাইটিতে ইংরেজদের সংখ্যাধিক্য না থাকলেও তাদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। তাদের শৃঙ্খলা ও সংযত পরিবেশ বাঙালিদের কাছে খুব আকর্ষণের ছিল না। তাই বেথুন সোসাইটির খাঁটি বাঙালি সংস্করণ হলো বিদ্যুৎসাহিনী সভা। এ যুগের পাশ্চাত্য শিক্ষায় ব্রতী বহু বিখ্যাত বাঙালি এ সভায় আমন্ত্রিত হয়ে ইংরেজি সাহিত্য সম্বন্ধে বক্তৃতা রাখতেন। বিদ্যুৎসাহিনী সভার মুখপত্র ছিল বিদ্যুৎসাহিনী পত্রিকা। এ পত্রিকায় উৎকৃষ্ট প্রবন্ধ লেখকদের পুরস্কৃত করা হতো। এর সঙ্গে বিদ্যুৎসাহিনী সভা বাঙালির শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে নববল সঞ্চারের উদ্দেশ্যে নাট্যশালা প্রতিষ্ঠা করে এবং কলিকাতার বিভিন্ন স্থানে নাট্যশালা প্রতিষ্ঠার অনুপ্রেরণা দান করে এক অভূতপূর্ব দূরদর্শিতার পরিচয় দিয়েছিল। সমাজ সেবাও ছিল এ সভার একটি অন্যতম কার্যক্রম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসেবার আন্দোলনকে শুরু থেকেই সাহায্য সহযোগিতা করেছিল। এ সভা ঘোষণা করেছিল যে প্রথম যারা বিধবা বিবাহ করবেন তাদের 1000 টাকা দেয়া হবে। মোহামেডান লিটারেরি সোসাইটি 1863। 1863 সালের 2 এপ্রিল বাঙালি মুসলমানদের অন্যতম নেতা ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান কলিকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এ সোসাইটির অন্যতম উদ্দেশ্য ছিল সমকালীন পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়ের মধ্যে ইংরেজি ভাষা, ইউরোপীয় বিদ্যা ও বিজ্ঞানের প্রসারের সপক্ষে জনমত গঠন এবং শিক্ষিত হিন্দু মুসলমান ও ইংরেজদের মধ্যে পারস্পরিক সদ্ভাব গড়ে তোলা। উল্লেখ্য যে এ সময় বাঙালি মুসলিমগণ মনে করতেন যে ইংরেজি শিখলে অথবা লেখাপড়ায় প্রতিবেশী হিন্দু সমাজের সংস্পর্শে আসলে ধর্মে আঘাত লাগবে। এজন্য মুসলিম সমাজ স্কুল বা পাঠশালার শিক্ষা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল। ইংরেজি শিক্ষার প্রতি মুসলিম সমাজের বিদ্বেষ ভাব দূর করতে পাশ্চাত্য বিদ্যা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে নবাব আব্দুল লতিফের নেতৃত্বে মোহামেডান লিটারেরি
লিটারেসি সোসাইটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রেখেছিল। সোসাইটির মাসিক সভার নিয়ম ছিল, এসব সভায় মুসলিম সমাজের শিক্ষা সমস্যা, সামাজিক ও ধর্মীয় বিষয়ের উপর প্রবন্ধ পঠিত হতো। এছাড়া ইতিহাস, ভূগোল, কৃষি শিক্ষা, বাণিজ্য এবং সংবাদপত্রের উপরও প্রবন্ধ পড়া হতো এবং আলোচনা হতো। শুরু থেকে মোহামেডান লিটারেরি সোসাইটি বাঙালি মুসলিম সমাজের শিক্ষা বিস্তার ও শিক্ষা সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1869 সালে স্যার উইলিয়াম গ্রে কলিকাতা মাদ্রাসার পশ্চাৎমুখী শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করে একে কিভাবে পুনর্গঠিত করা যায় সে সম্পর্কে তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি শিক্ষা কমিশন গঠন করেন। আব্দুল লতিফ একমাত্র ভারতীয় সদস্য, অন্য দুইজন প্রেসিডেন্সি বিভাগের কমিশনার সি এইচ ক্যাম্বেল এবং প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ জে সাটক্লিফ সোসাইটির সাধারণ সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ কমিশনকে প্রদান করেন। সোসাইটির অধিকাংশ সুপারিশ কমিশন গ্রহণ করে। 1882 সালে হান্টার কমিশনের কাছেও সোসাইটি বক্তব্য পেশ করেছিল। মুসলমানদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এরূপ আশঙ্কার কথা জানিয়ে সোসাইটি জনশিক্ষা পরিষদের গৃহীত নতুন শিক্ষানীতির সমালোচনা করে। ধর্মীয় শিক্ষা ও দান কার্যের জন্য যেসব অক্ষ সম্পত্তি আছে সেগুলো যাতে দাতাদের অভিপ্রায় অনুযায়ী ধর্মীয় শিক্ষা ও সৎ কার্যে ব্যয় হয় সে বিষয়ে সোসাইটি সরকারের কাছে জোরালোভাবে সুপারিশ জানিয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে উৎসাহিত করার জন্য সোসাইটি কয়েকটি ছাত্রবৃত্তি ও পুরস্কার দানের ব্যবস্থা করেছিল। 1883 সালে সোসাইটি লর্ড রিপনকে দেয়া এক স্মারকপত্রে সৈয়দ আমির আলীর নেতৃত্বে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের মাদ্রাসা শিক্ষা বিরোধী প্রস্তাবের নিন্দা করে মাদ্রাসা শিক্ষা চালু রাখার পক্ষে সুপারিশ রাখে। মোট কথা, সোসাইটির উদ্যোগের ফলে ক্রমবর্ধমান হারে বাঙালি মুসলিম সমাজ শিক্ষা গ্রহণের জন্য এগিয়ে আসে। মাদ্রাসা লিটারেরি অ্যান্ড ডিবেটিং ক্লাব 1875 মোহামেডান লিটারেরি সোসাইটির আদর্শে ও অনুপ্রেরণায় 1875 সালে কলিকাতা মাদ্রাসা লিটারেরি অ্যান্ড ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। মূলত এটি ছিল কলিকাতা মাদ্রাসার ছাত্রদের প্রতিষ্ঠান। সাহিত্য চর্চা ও জ্ঞানানুশীলন ছিল এর মুখ্য উদ্দেশ্য। ক্লাব বিতর্ক সভার আয়োজন করে সমাজ শিক্ষা, সংস্কৃতি বিষয়ক সমস্যার উপর আলোচনা করত। ক্লাবটি দি মাদ্রাসা লিটারেরি বাজেট নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করত। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1877 মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠার 15 বৎসর পর পাশ্চাত্য শিক্ষার অনুরাগী বিশিষ্ট মুসলিম শিক্ষাবিদ সৈয়দ আমির আলী কলিকাতায় ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন 1877 প্রতিষ্ঠা করেন। শিক্ষার সঙ্গে মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছিলেন। এ সঙ্গে মুসলিম স্বার্থ সংরক্ষণ এবং তাদের সমস্যার প্রতি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সৈয়দ আমির আলী এ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। এটি মূলত তার রাজনৈতিক প্রতিষ্ঠান, তবে শিক্ষা ও সমাজ এর কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। প্রতিষ্ঠাতা সৈয়দ আমির আলী অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, আইনগতভাবে নিয়মতান্ত্রিক পন্থায় ভারতীয় মুসলমানদের কল্যাণের জন্য চেষ্টা করার উদ্দেশ্যে এ সমিতি গঠিত হয়েছে। এটা ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের নীতি অনুসরণ করবে। এ সমিতি মুসলমানদের অতীতের গৌরবময় ঐতিহ্য থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং তাদের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও প্রগতিশীল মতবাদ প্রচলন করতে চেষ্টা করবে। সৈয়দ আমির আলী ছিলেন অ্যাসোসিয়েশনের কর্মসচিব। তার আন্তরিক চেষ্টায় বাংলা, বিহার, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, মাদ্রাজ ও বম্বে প্রদেশে অ্যাসোসিয়েশনের 53টি শাখা প্রতিষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন মুসলমানদের রাজনৈতিক শিক্ষা ও ঐক্যের জন্য বক্তৃতা ও বার্ষিক সম্মেলনের আয়োজন করত। এর সাথে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুস্থ সাহিত্য সৃষ্টি এবং মাতৃভাষায় সাহিত্যের উন্নতির জন্য অ্যাসোসিয়েশন প্রয়াস চালায়। 1880 সাল থেকে পদক ও অন্যান্য পুরস্কার প্রদান করে
এ ব্যাপারে উৎসাহিত করে। 1882 সালে হান্টার কমিশনের নিকট সৈয়দ আমির আলী মাধ্যমিক স্তর থেকে উপরের দিকে ইংরেজি বিষয় আবশ্যিক করার প্রস্তাব করেছিলেন, কিন্তু আব্দুল লতিফ এ প্রস্তাবের বিরোধিতা করেন। ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন শিক্ষা মিশনের নিকট মুসলমানদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে। এতে হুগলি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মাদ্রাসাগুলি তুলে দিয়ে ওই খরচে কলিকাতায় শুধুমাত্র মুসলমানদের জন্য একটি ইংরেজি কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানায়। অ্যাসোসিয়েশনের এ প্রস্তাব সম্পর্কে মতামত দেওয়ার জন্য সরকার আব্দুল লতিফকে অনুরোধ জানালে তিনি পেপার অন দ্য প্রেসিডেন্ট কন্ডিশন অফ ইন্ডিয়া মোহামেডানস অ্যান্ড দ্য বেস্ট মিনস ফর ইটস ইমপ্রুভমেন্ট শীর্ষক প্রবন্ধ লিখে তার মতামত পেশ করেন। এতে তিনি মাদ্রাসাগুলি তুলে দেবার প্রস্তাবের বিরোধিতা করেন। তবে এই অ্যাসোসিয়েশনের দাবি পূরণ না করলেও সরকার 1884 সালে কলিকাতা মাদ্রাসায় কলেজ মানের ইংরেজি শিক্ষার ব্যবস্থা নেয়। 1882 সালে অ্যাসোসিয়েশন ভাইসরয় লর্ড রিপনের নিকট থেকে এক স্মারকপত্রে উল্লেখ করে যে দারিদ্রতার কারণে মুসলিমগণ ব্যয়বহুল ইংরেজি স্কুল কলেজ তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো সম্ভব হচ্ছে না, এজন্য মাদ্রাসাগুলিতে ইংরেজি শিক্ষা দেখার ব্যবস্থা করার এবং মুসলিম অঞ্চলে মুসলমান শিক্ষক ও ইন্সপেক্টর নিয়োগ করার দাবি জানায়। এছাড়া মহসিন ফান্ডের এবং অন্যান্য ওয়াকফ সম্পত্তির টাকা শুধুমাত্র মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের শিক্ষার জন্য ব্যয় করার দাবি উত্থাপন করেন। মুসলিম স্বার্থ রক্ষার সাথে ভারতের বিভিন্ন বর্ণ ও ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তোলা ছিল সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের অন্যতম বৈশিষ্ট্য। ফলে অমুসলিমগণ অবাধে এই প্রতিষ্ঠানের সদস্যভুক্ত হতে পারতেন। তারা মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ভোট দানের অধিকারী ছিলেন। এমনকি 1883 সালে রাজা ইন্দ্রচন্দ্র সিং অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রায়বাহাদুর ত্রিশত দামপাল ও মহারাজা যতীন্দ্র মোহন ঠাকুর সহ 6 জন হিন্দু সদস্য কমিটির অন্তর্ভুক্ত হয়েছিলেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পরেও ভারতীয় মুসলিম সম্প্রদায় পুরাতন ইসলামী শিক্ষা দীক্ষার মধ্যে আবদ্ধ থাকার ফলে মুসলিম সমাজ পিছিয়ে পড়ে। মধ্যযুগীয় শিক্ষার পরিবর্তে মুসলিম সমাজকে ইংরেজি শিক্ষা গ্রহণে আগ্রহী করতে মুসলিম সমাজের জাগরণের অগ্রদূত স্যার সৈয়দ আহমদ 1870 সালে বেনারসে ভারতীয় মুসলমানদের মধ্যে শিক্ষার উন্নতির সমিতি সোসাইটি ফর দ্য এডুকেশনাল প্রোগ্রেস অফ ইন্ডিয়ান মুসলিমস নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমিতির বিভিন্ন আলোচনা ও উপদেশ বিবেচনা করে এবং মুসলমানদের পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করে হিন্দুদের সমকক্ষ করে তুলবার উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমেদ আলীগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য যে সৈয়দ আহমদের ইচ্ছা ছিল ক্যামব্রিজের মতো একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কিন্তু তৎকালীন ব্রিটিশ সরকার সম্মত না হওয়ায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। 8 জানুয়ারি 1877 ভারতের ভাইসরয় লর্ড লিটন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের ভিত্তি স্থাপন করেন। এ কলেজ শেষ পর্যন্ত আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এই কলেজের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমান ছাত্রদের সম্পূর্ণরূপে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা এবং সেই সাথে ইসলামের নিয়ম কানুন বাধ্যতামূলকভাবে পালন করতে শিক্ষা দেয়া। এদিকে পাশ্চাত্য জগতের আধুনিকতা, অন্যান্য দিকে ইসলামীয় মধ্যযুগীয়তা ছাত্ররা সমানভাবে অনুসরণ করবে, এই ছিল কলেজের ব্যবস্থা। যা হোক, পরবর্তীকালে এই কলেজকে কেন্দ্র করে ভারতীয় মুসলমানদের মধ্যে আধুনিক ভাবধারা, চিন্তা চেতনা জাগ্রত হয়। তবে স্যার সৈয়দ আহমদ অনুধাবন করতে পেরেছিলেন যে একটি কলেজ দ্বারা 7 কোটি মানুষের উপকার করা যাবে না। এছাড়া সকলের পক্ষে আলিগড়ে এসে পড়াশোনা করা সম্ভব না। তাই কলেজের কর্মকাণ্ড সবিস্তারে ভারতের আনাচে কানাচে পৌঁছানোর উদ্দেশ্যে তিনি 1886 সালে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নামে একটি সমিতি গঠন করেন। এই সমিতি ভারতের সর্বত্র সভা সমাবেশ করে আলিগড় আন্দোলনের ব্যাপক কর্মকাণ্ডের প্রচার চালায়। এর প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারে সহায়তা দান এবং বিকাশের পথের
সমস্ত বাধা বিপত্তি দূরীকরণ। শেষ পর্যন্ত এ সমিতি মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তির প্রধান সংগঠনে পরিণত হয়েছিল। সমকালীন মুসলিম বিদ্বজ্জন যেমন নবাব মহসিন উল মুলুক, ডক্টর নজির আহমদ হাদি ও শিবলির ন্যায় বক্তা ও কবি এর বিভিন্ন সভায় যোগদান করেন এবং সামাজিক সংস্কার, আধুনিক শিক্ষা এবং অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রসারে সহায়তা করেন। উল্লেখ্য যে মুসলিম লীগ প্রতিষ্ঠার পূর্বে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স ভারতীয় মুসলমানদের রাজনৈতিক মুখপাত্র হিসেবেও কাজ করে। উল্লেখিত বিদ্যুৎ সভা ছাড়াও 19 শতকে জ্ঞান সন্দীপন সভা 1830, ডিবেটিং ক্লাব 1830, বিজ্ঞান দায়িনী সভা, সর্বতত্ত্বদীপিকা সভা 1832, জ্ঞানচন্দ্রোদয় সভা, টিচার্স সোসাইটি, বঙ্গ ভাবানুবাদক সভা, বঙ্গভাষা প্রবেশিকা সভা 1836, টুরিজ সমিতি 1854, ফ্যামিলি লিটারারি ক্লাব 1857, বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা 1867 প্রভৃতি স্বল্পকালীন স্থায়ী সভা সমিতি গড়ে উঠেছিল। এসব সভা সমিতি থেকে শিক্ষা ও সংস্কৃতি তথা দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, স্বাধীনতা স্পৃহা, যুক্তিবাদ, মানবতাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারা উচ্চারিত হয়েছিল। পাঠোত্তর মূল্যায়ন 4-1 বহুনির্বাচনী প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1784 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধীরজিও। মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1863 সালে। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ আমির আলী। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। 1. কি উদ্দেশ্যে শিক্ষা বিষয়ক বিদ্যুৎ সভা গঠিত হয়েছিল? 2. একাডেমিক অ্যাসোসিয়েশনের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। 3. সাধারণ জ্ঞান উপার্জিকা সভার উদ্যোক্তা কারা? 4. সাধারণ জ্ঞান উপার্জিকা সভায় গঠিত প্রবন্ধগুলো কি কি? 5. শিক্ষাক্ষেত্রে বেথুন সোসাইটির ভূমিকা বর্ণনা করুন। 6. বিদ্যুৎ বাহিনী সভা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন। 7. মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে এবং কি উদ্দেশ্য প্রতিষ্ঠা করা হয়েছিল? মাদ্রাসা লিটারেসি অ্যান্ড ডিবেটিং ক্লাব সম্পর্কে একটি টিকা লিখুন। 9. সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়? রচনামূলক প্রশ্ন। 19 শতকে ভারতে শিক্ষা বিস্তারে প্রধান প্রধান বিদ্যুৎ সভা ভূমিকা বর্ণনা করুন। 2. ভারতে শিক্ষা বিস্তারে মোহামেডান লিটারেসি সোসাইটি এবং সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশনের ভূমিকা পর্যালোচনা করুন। পাঠ 4-2 19 শতকে জাতীয় শিক্ষার উদ্ভব। অরিজিন অব দ্য ন্যাশনাল এডুকেশন ইন 19th সেঞ্চুরি। উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি 19 শতকে ভারতে জাতীয় শিক্ষার উদ্ভবের পটভূমি বর্ণনা করতে পারবেন। 19 শতকে ভারতে জাতীয় শিক্ষার প্রয়াসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন। 19 শতক। ইংরেজ শাসিত ভারতের শিক্ষার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো জাতীয় শিক্ষার উন্মেষ। ইংরেজ শাসকগণ, বিশেষত লর্ড মেকলে, দেশীয় শিক্ষার মানোন্নয়নের প্রস্তাবকে অসম্ভব ও অবাস্তব বলে মন্তব্য করেন। দেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রচার ও প্রসারে রামমোহন, দ্বারকানাথ সহ তৎকালীন সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উদ্যোগী হয়ে সরকারকে সহযোগিতা ও সমর্থন করেছিলেন। যুগের দাবিকে উপেক্ষা না করে এরা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করতে আগ্রহী হয়েছিলেন এবং পাশ্চাত্য বিজ্ঞানকে আয়ত্ত করার প্রয়োজনে ইংরেজি শিক্ষা সম্পর্কে উৎসাহী ছিলেন। তবে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে ইংরেজি শিক্ষিত একটি দল গড়ে উঠুক, যাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ লোকের যোগ থাকবে না, এরূপ শিক্ষা ব্যবস্থার পক্ষপাতী তারা ছিলেন না। কিন্তু ইংরেজ শাসকদের মনোভাব ছিল ভিন্ন। দেশ শাসনের প্রয়োজনে এমন একটি শিক্ষিত শ্রেণী সৃষ্টি করবে যারা শুধু কোম্পানি কর্মচারীর অভাবই পূরণ করবে না, সাথে সাথে এরা হবে কোম্পানির অন্ধ সমর্থক। উডের ডেট প্যাসে 1800
54 স্পষ্ট বলা হয়েছে, শিক্ষার মধ্য দিয়ে যোগ্য, নৈতিক, বুদ্ধিসম্পন্ন, বিশ্বাসী কর্মচারীর সৃষ্টি করা সরকারি শিক্ষানীতির প্রধান লক্ষ্য। ইংরেজ শাসকদের এরূপ শিক্ষানীতির প্রতিবাদ স্বরূপ জাতীয় শিক্ষার ধারণার জন্ম। 19 শতকে জাতীয় শিক্ষার উদ্ভব। হান্টার কমিশন 1882 সনের সামনে অনেক শিক্ষিত ভারতবাসী নিজেদের বক্তব্য রাখতে গিয়ে ধর্মীয় শিক্ষার অভাব, জনশিক্ষার ধীর অগ্রগতি প্রভৃতি সম্বন্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন। এতে স্পষ্ট হয় যে ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় ভারতবাসী সন্তুষ্ট ছিলেন না এবং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনার মনোভাব থেকে জন্ম নিয়েছিল শিক্ষার ক্ষেত্রে জাতীয় দৃষ্টিভঙ্গি। সমালোচকগণ ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যে সব পরিবর্তনের কথা বলেছিলেন, সেগুলোর মধ্যে ভারতবাসীর হাতে শিক্ষা পরিচালনার ক্ষমতা দান, ধর্মীয় শিক্ষার আয়োজন, ভারতীয় সংস্কৃতির উপর বিশেষ পাঠ্যক্রমের প্রবর্তন, ভারতীয় প্রাচীন ভাষার চর্চা এবং আধুনিক ভারতীয় ভাষার প্রতি অধিকতর মনোযোগ দান প্রভৃতি উল্লেখযোগ্য। হিন্দু মেলা 1867। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 তথা সিপাহী যুদ্ধের পর ভারতীয় শিক্ষিত নাগরিকদের মধ্যে জাতীয় সচেতনতা আস্তে আস্তে আত্মপ্রকাশ করতে থাকে। এই সচেতনতা বৃদ্ধির ভূমিকায় 1861 সালে রাজনারায়ণ বসু প্রতিষ্ঠিত জাতীয় গৌরব উন্নয়ন সমাজ এবং তার বন্ধু বান্ধব ও অনুরাগীদের নিয়ে হিন্দু মেলার 1867 শুরু মাইলফলক হিসাবে বিবেচনার দাবি রাখে। এই মেলাতে বহু দেশপ্রেমিক কবি, সাহিত্যিক, শিল্পী সমাগত হতো এবং কালক্রমে এ বাৎসরিক অনুষ্ঠানটি জাতীয়তাবাদী মনোভাব জাগরণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। যুব শিক্ষা পরিষদ 1891। ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে অসন্তোষ শুধুমাত্র সমালোচনা ও নিন্দাতে সীমাবদ্ধ রইল না। ধীরে ধীরে বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে শিক্ষা সংস্কারের প্রচেষ্টা চলতে থাকে। বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রতাপচন্দ্র মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1891 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন যুবগণের উচ্চ শিক্ষা পরিষদ, সোসাইটি ফর দ্য হায়ার ট্রেনিং অব দ্য ইয়াং মেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ত্রুটিগুলি বর্জন করে দেশের যুব সমাজের জন্য একটি উচ্চ শিক্ষায়তন প্রতিষ্ঠাই ছিল এই সোসাইটির উদ্দেশ্য। ভাগবত চতুষ্পাঠী 1895। জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম দিশারি সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1865 থেকে 1948। মুখোপাধ্যায় স্যারের রমেশচন্দ্র মিত্র এর সহযোগিতায় 1895 খ্রিস্টাব্দে কলিকাতার ভবানীপুরে ভাগবত চতুষ্পাঠী প্রতিষ্ঠা করেন। এই চতুষ্পাঠীর অন্যতম উদ্দেশ্য ছিল বিশুদ্ধ প্রাচীন পদ্ধতি অনুসারে বিনা বেতনে উপযুক্ত অভিজাত শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে সকল আগ্রহীশীল ছাত্রকে হিন্দু ধর্মীয় দর্শন ও শাস্ত্র অধ্যয়নে সহায়তা করা। এর মূল লক্ষ্য ছিল হিন্দু শৃঙ্খলা অনুযায়ী প্রাচীন গুরু গৃহ বাসের আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীর দৈনন্দিন জীবন ও আচরণ নিয়ন্ত্রণ করা। উপরোক্ত উদ্দেশ্যের সঙ্গে একটি আধুনিক জীবন উপযোগী উদ্দেশ্য সংযুক্ত করেছিল সতীশচন্দ্র ব্যবহারিক ও কারিগরি শিক্ষাদান। পাঠোত্তর মূল্যায়ন 4-2। বহু নির্বাচনী প্রশ্ন। 1. ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? 1857। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভাগবত চতুষ্পাঠী কলিকাতায় কোন এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ভবানীপুর। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। যুব শিক্ষা পরিষদ এর একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। যুবগণের উচ্চশিক্ষা পরিষদ গঠনের কারণ কি ছিল? 3. ভাগবত চতুষ্পাঠী প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ বর্ণনা করুন। রচনামূলক প্রশ্ন। 19 শতকে ভারতে
জাতীয় শিক্ষার উদ্ভবের পটভূমি উল্লেখ করুক, এর বিস্তারিত বিবরণ দিন। পাঠ 4-3 20 শতকে জাতীয় শিক্ষার বিকাশ, ডেভেলপমেন্ট অব দ্য ন্যাশনাল এডুকেশন ইন 20th সেঞ্চুরি। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি 20 শতকের জাতীয় শিক্ষার বিকাশ বর্ণনা করতে পারবেন, ভারতীয় শিক্ষা আন্দোলনে গোখলের শিক্ষা বিলের ভূমিকা নিরূপণ করতে পারবেন, খেলাফত ও অসহযোগ আন্দোলন কালে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ব্যাখ্যা করতে পারবেন। 20 শতক। 20 শতকের শুরু থেকে ভারতে রাজনীতি, সমাজনীতি, শিক্ষা সর্বক্ষেত্রে জাতীয়তাবাদ শক্তিশালী রূপ নেয়। জাতীয়তাবাদী প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক নেতৃবৃন্দ সরকারি সাহায্য ব্যতিরেকে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলেন স্বাধীন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, শান্তিনিকেতন প্রতিষ্ঠা ও রবীন্দ্রনাথের শিক্ষানীতি। শান্তিনিকেতন 1901। 20 শতাব্দীর প্রথমার্ধে সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে জাতীয়তা বোধের জাগরণে রবীন্দ্রনাথের সক্রিয় ভূমিকা উল্লেখযোগ্য। তিনি চেয়েছিলেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা স্বাভাবিক ও স্বাধীনভাবে নিজ জীবন বিকাশের সুযোগ পাবে। 1883 থেকে 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় যে কথাটি মুখ্য ছিল তা হচ্ছে, বাঙালির শিক্ষা সার্থক হতে হলে তাকে সর্ববিদ্যা মাতৃভাষা বাংলার মাধ্যমে অর্জন করতে হবে, তাকে বাংলা ভাষার চর্চা করতে হবে। 1901 খ্রিস্টাব্দে তার নব শিক্ষানীতিকে বাস্তবে রূপদানের উদ্দেশ্যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম ও বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে এই ক্ষুদ্র আশ্রমটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902। এ সময়ে সাহিত্য ও শিক্ষার মাধ্যমে যখন ভারতীয় ছাত্রদের মধ্যে জাতীয়তা বোধ গড়ে তোলার প্রচেষ্টা চলছে, তখন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন ও লর্ড কার্জনের শিক্ষা সংস্কার তথা উচ্চ শিক্ষা সংকোচন নীতি এই আন্দোলনের অগ্রগতিকে তীব্র করে তোলে। ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের অন্যতম সদস্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাকে সরকারি নিয়ন্ত্রণাধীন করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। কমিশনের এই রিপোর্টের সঙ্গে তিনি একমত হতে পারেননি। তিনি তার মতো পৃথকভাবে নোট অব ডিসেন্ট এ ব্যক্ত করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেন, উচ্চ শিক্ষা সংকোচন সাধন এই লর্ড কার্জনের শিক্ষানীতির মূল উদ্দেশ্য। কমিশন বেসরকারি আইন কলেজ ও দ্বিতীয় শ্রেণীর কলেজগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতব্যাপী আন্দোলন শুরু হলে সরকার বেসরকারি আইন কলেজ ও দ্বিতীয় শ্রেণীর কলেজগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। ডন সোসাইটি 1902। বিশ্ববিদ্যালয় কমিশনের 1902 রিপোর্ট প্রকাশ পেলে ভারতের সর্বত্র এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। বিভিন্ন পত্রপত্রিকা ও বক্তৃতায় এর বিরুদ্ধে মত প্রকাশিত হতে থাকে। বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্টের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে সতীশচন্দ্র মুখোপাধ্যায় 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজে সোসাইটির সাধারণ সম্পাদক হন এবং সভাপতি হন তদানীন্তন মেট্রোপলিটন ইনস্টিটিউটের অধ্যক্ষ নগেন্দ্রনাথ ঘোষ। ডন সোসাইটির মুখ্য উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি দূর করত, তৎকালীন পুঁথি সর্বস্ব ডিগ্রি লাভ প্রণোদিত শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে এমন শিক্ষা ব্যবস্থা করা যাতে ছাত্রদের স্বাধীন চিন্তা ও কল্পনার উন্মেষ ঘটে, যাতে অর্জিত বিদ্যা জীবনের অঙ্গে পরিণত হয়। একই সঙ্গে মনে স্বদেশ ও স্বজাতির প্রতি প্রীতির উন্মেষ এবং স্বদেশ ও স্বজাতির জন্য আত্মত্যাগের আকাঙ্ক্ষা সঞ্চার করা। বিশ্ববিদ্যালয় আইনের বিরুদ্ধে প্রতিবাদের কারণ। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904। সমস্ত প্রতিবাদ অগ্রাহ্য করে লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। এই আইনের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ দেখা দেয়, এমনকি ভারতীয়দের সঙ্গে কয়েকজন ইউরোপীয় চিন্তাবিদ ও প্রতিবাদ করেন। এই আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, এই আইন দ্বারা সমস্ত শিক্ষা ব্যবস্থাই সরকারি নিয়ন্ত্রণের অধীনস্থ হয় এবং শিক্ষা বিস্তারের পথে বাধা সৃষ্টি করা হয়।
সাহিত্য, বিজ্ঞান বা কারিগরি কোনো ক্ষেত্রেই ছাত্রদের জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থাই আইনে নেই। উপরন্তু প্রবেশিকা পরীক্ষায় ইংরেজিতে পাশের নম্বর বাড়িয়ে দিয়ে পরীক্ষায় ছাত্রদের সাফল্যের পথকে রুদ্ধ করা হয়। এই আইনের ফলে অর্ধশিক্ষিত তরুণের সংখ্যা ক্রমশ বেড়ে চলবে এবং তারা সমাজের পক্ষে হয় অপ্রয়োজনীয় নয় বিপজ্জনক হয়ে উঠবে। বিপুল সংখ্যক ছাত্র প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হলে ছাত্রদের অভাবে বেসরকারি কলেজগুলি বন্ধ হয়ে যাবে। বঙ্গভঙ্গ 1905 ও জাতীয় শিক্ষা আন্দোলন। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের ফলে ভারতীয় রাজনীতি ও শিক্ষা উভয় ক্ষেত্রে জাতীয় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে এবং স্বদেশী ও বয়কট আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদ আত্মপ্রকাশ করে। এই বয়কট আন্দোলনের অঙ্গরূপে সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় বয়কট করার আন্দোলন দেখা দেয়। এম.এ. ও পিআরএস এর পরীক্ষার্থী কয়েকজন বিশেষ মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বয়কট করে। এ ঘটনা ছাত্র সমাজে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। ছাত্ররা এই প্রতিবাদ আন্দোলনে অগ্রণী হয়ে দেখা দেয়। লর্ড কার্জনের পরিশাসন নীতি ভারতীয়দের মধ্যে এই জাতীয় চেতনাকে তীব্র করে তোলে এবং এ থেকেই তাদের মধ্যে জাতীয়তা বোধের জন্ম হয়। বিভিন্ন জাতীয় সংস্থার জন্ম। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সঞ্জীবনী ও বঙ্গদর্শন প্রভৃতি পত্রিকা বিদেশি পণ্য বর্জন ও স্বদেশী বস্তু ব্যবহারের আহ্বান জানায়। এ সময়ে রবীন্দ্রনাথ, রজনীকান্ত ও অন্যান্য কবির লিখিত দেশাত্মবোধক গান ও কবিতা বাঙালির মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। ব্যারিস্টার আব্দুর রসুল, জনপ্রিয় নেতা লিয়াকত হোসেন এবং মনিরুজ্জামান ইসলামাবাদী সহ অনেক প্রখ্যাত মুসলিম এই আন্দোলনে যোগ দেন। এ সঙ্গে মনোরঞ্জন ঠাকুর, তার প্রতি সমিতি, সুরেশচন্দ্র সমাজপতির বন্দে মাতরম গোষ্ঠী, দক্ষিণ কলিকাতায় যুব সমাজের সন্তান সম্প্রদায় প্রভৃতি নতুন নতুন জাতীয় সংস্থা গড়ে ওঠে। বঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজ দলে দলে যোগদান করে এবং ছাত্রদের বঙ্গভঙ্গ বিরোধী তথা স্বদেশী ও বয়কট আন্দোলনে যোগ দেয়া নিষিদ্ধ করে সরকার নির্দেশ জারি করলে কার্লাইল সার্কুলারের মাধ্যমে করলে ছাত্র সমাজ এই অন্যায় ও অপমানজনক নির্দেশের প্রতিবাদ স্বরূপ গড়ে তোলে বিজ্ঞপ্তি বিরোধী সমিতি। জাতীয় শিক্ষা পরিষদ 1906। এই আন্দোলন ক্রমে ক্রমে বিস্তার লাভ করলে 1905 সালের নভেম্বরে কলিকাতায় একটি জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভায় জাতীয় আদর্শ নীতি অনুযায়ী জাতীয় নিয়ন্ত্রণে শিক্ষা দেওয়ার জন্য একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব করা হয়। জাতীয় শিক্ষা সম্মেলন ও জাতীয় শিক্ষা পরিষদ গঠন। জাতীয় শিক্ষা আন্দোলনে সতীশচন্দ্র পরিচালিত ডন সমিতি ও ডন পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বস্তুত ডন সমিতি ও ডন পত্রিকায় জাতীয় শিক্ষার প্রসারে অনুপ্রেরণা যোগায়। শিক্ষা সম্মেলনের প্রস্তাব অনুযায়ী 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এই পরিষদের উদ্দেশ্য হল প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং জাতীয় আদর্শ অনুযায়ী ও জাতীয় নিয়ন্ত্রণাধীনে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, তবে ইংরেজি অবশ্য পাঠ্য থাকবে। বঙ্গীয় জাতীয় কলেজ ও বিদ্যালয়। জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বঙ্গীয় জাতীয় কলেজ ও বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। এই কলেজটির 3টি বিভাগ ছিল: কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং কারিগরি বিভাগ। উৎপাদন ভিত্তিক শিক্ষাদান ও গবেষণা পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশের বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা। জাতীয় শিক্ষা আন্দোলনের প্রতিশ্রুতিতে দেশের সর্বত্র নানা ধরনের জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রথম জাতীয় বিদ্যালয়টি স্থাপিত হয় রংপুরে। এরপর ঢাকা, দিনাজপুর, চাঁদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কিশোরগঞ্জ, মাগুরা প্রভৃতি স্থানে জাতীয় শিক্ষা পরিষদের আদর্শে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। জাতীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ: ভারতীয়দের শিক্ষা ব্যবস্থা ভারতীয়দের হাতেই থাকবে। শিক্ষার ক্ষেত্রে বিদেশি নিয়ন্ত্রণের অবসান ঘটাতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা জন্মভূমিকে ভালোবাসতে শিখবে। ইংরেজ প্রবর্তিত শিক্ষায় ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির কোনো স্থান নেই, বরং শিক্ষার্থীদের সেগুলিকে তাচ্ছিল্য করতে শেখানো হয়। জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজের দেশের ঐতিহ্য
শিক্ষাকে শ্রদ্ধা করতে শিখবে। জাতীয় শিক্ষা বিদেশিদের অনুকরণ করতে শেখাবে না। রক্তে ও গায়ের রঙে ভারতীয় কিন্তু অন্যান্য সব দিক দিয়ে ইংরেজ। মেকলের বর্ণিত এই ধরনের মানুষ তৈরি করা শিক্ষার উদ্দেশ্য হবে না, মনে প্রাণে আদর্শে ও উপলব্ধিতে সত্যিকারের ভারতীয় সৃষ্টি করাই জাতীয় শিক্ষার প্রকৃত লক্ষ্য হবে। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ভাষার আধিক একাধিপত্য থাকবে না। ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে রূপে ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম রূপে ব্যবহৃত হবে না, যদিও ইংরেজি ভাষা শিক্ষা আবশ্যিক হবে। ভারতীয় শিক্ষা আন্দোলন ও গোখলের শিক্ষা বিল। জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষা বিস্তারের সরকারকে চাপ দিতে শুরু করেন। 1910 সালে জি কে গোখলে রাজকীয় আইন পরিষদে একটি বেসরকারি বিল উত্থাপন করেন। বিলে তিনি প্রস্তাব করেন যে সমগ্র দেশব্যাপী প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার প্রস্তুতি পর্ব রূপে এবং কি করে শিক্ষাকে বাধ্যতামূলক করা যায় তার উপায় নির্ধারণের জন্য যত শীঘ্র সম্ভব সরকারি ও বেসরকারি সদস্য নিয়ে একটি মিশ্র কমিটি গঠন করা হোক। প্রস্তাবটি উত্থাপনের সময় তিনি বলেন, ইংল্যান্ডের 1870 খ্রিস্টাব্দের শিক্ষা আইনের অনুরূপ একটি আইনে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানসমূহের নিজ নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার দায়িত্ব দেওয়া হোক। প্রথম অবস্থায় ছেলেদের শিক্ষায় বাধ্যতামূলক করা হবে। শুরুতেই 6 বছর থেকে 10 বছরের ছেলেদের এই আইনের আওতায় আনা হবে। যেসব জায়গায় স্কুলে যাওয়ার যোগ্য ছেলেদের মধ্যে শতকরা 33 জন স্কুলে যাচ্ছে, সেখানেই অবৈতনিক ও বাধ্যতামূলক হবে। কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি। প্রস্তাবটি আলোচনা করলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে সরকার থেকে প্রাথমিক শিক্ষার বিষয়টি বিশেষ সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। সরকারি আশ্বাসের ফলে গোখলে প্রস্তাবটি প্রত্যাহার করেন। কার্যত পরে দেখা গেল সরকার থেকে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। এই বিল উত্থাপনের ফলে সারা দেশে প্রাথমিক শিক্ষার সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা চলতে থাকে। 1910 খ্রিস্টাব্দ জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ তাদের সম্মেলনে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করার দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। সহকারী ভারত সচিব ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেন যে গণশিক্ষা বিস্তারের উদ্দেশ্যেই কেন্দ্রীয় শিক্ষা বিভাগ সৃষ্টি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রসঙ্গে গোখলের দ্বিতীয় বিল। কেন্দ্রীয় সরকার 1 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ না নেয় গোখলে 1911 খ্রিস্টাব্দে রাজকীয় আইন পরিষদে নতুন করে প্রাথমিক শিক্ষা বিল উত্থাপন করেন। বিলটি যাতে সরকারি ও বেসরকারি সমর্থন লাভ করে সেজন্য বিশেষ চিন্তা করে ধারাগুলি রচনা করেন। বিলটিতে বলা হয় যে কোনো অঞ্চলে নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়ে অধ্যয়নরত থাকলে এই আইনটি প্রয়োগ করা হবে। এই সংখ্যা কত হতে হবে তা পরিষদ স্থির করবে। বিল সম্পর্কে প্রাদেশিক সরকার, বিশ্ববিদ্যালয় ও জনকল্যাণ প্রতিষ্ঠান সমূহের মতামত গ্রহণ করা হয়। গোখলে বিলের ধারাগুলি নিয়ে বিবেচনা করার জন্য 15 জন সদস্য নিয়ে গঠিত সিলেক্ট কমিটিতে বিলটি পাঠাবার প্রস্তাব করলে সরকার এর বিরোধিতা করেন। সরকার যুক্তি দেখায় যে দেশের জনসাধারণ এখনো বাধ্যতামূলক শিক্ষার জন্য প্রস্তুত হয়নি। এ বিলের বিরোধিতা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সৃষ্টি হয়। এই বিক্ষোভ প্রশমিত করার জন্য সরকার প্রাথমিক শিক্ষার ব্যয় নির্বাহ করার জন্য প্রতি বছর অতিরিক্ত 50 লক্ষ টাকা সাহায্য মঞ্জুর করে। খিলাফত, অসহযোগ আন্দোলন ও জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় খিলাফত অসহযোগ আন্দোলন 1919 থেকে 1922 কে কেন্দ্র করে। এই সময় মহাত্মা গান্ধী, প্রখ্যাত খিলাফত নেতা মৌলানা শওকত আলী, মৌলানা আহমদ আলী সরকারি শিক্ষায়তন বয়কটের আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে সরকারি শিক্ষায়তন থেকে ছাত্ররা বের হয়ে পড়ে। ভারতের সর্বত্র জাতীয় বিদ্যালয়, জাতীয় কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থাপিত হতে শুরু হয়। 1920 থেকে 21 সালের একটি পরিসংখ্যানে দেখা যায়
এ সময় সারা দেশে মোট জাতীয় বিদ্যালয় ও কলেজের সংখ্যা ছিল ১৩৯৯টি এবং সেগুলির শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬,৬৮২ জন। এর মধ্যে বাংলাদেশে জাতীয় বিদ্যালয় ও কলেজের সংখ্যা ছিল ১৯০টি এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৫,০০০। ১৯২২ সালে জাতীয় শিক্ষার আন্দোলন মন্থর হয়ে যাবার ফলে বহুজাতীয় শিক্ষার বিদ্যালয় বন্ধ হয়ে যায়। অনেকেই জনশিক্ষা বিস্তারের ক্ষেত্রে জাতীয় শিক্ষার বিদ্যালয়ের ভূমিকা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেন। তাদের মতে, দেশের জনগণের শিক্ষার দায়িত্ব নেবে সরকার এবং জনগণের মধ্যে সত্যিকারের ব্যাপক শিক্ষার বিস্তার একমাত্র সরকারি প্রচেষ্টার দ্বারাই সম্ভব হতে পারে। ফলে জনশিক্ষার বিস্তারের জন্য বিচ্ছিন্ন বেসরকারি প্রচেষ্টার উপর গুরুত্ব না দিয়ে সরকারের উপর চাপ দেওয়ার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীকালে শিক্ষার আন্দোলন এই পথেই প্রবাহিত হয়। জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠান। খিলাফত অসহযোগ আন্দোলন কালে জাতীয় শিক্ষা আন্দোলনের ফলশ্রুতিতে ১৯২০-২১ সালে আলিগড়ে প্রতিষ্ঠিত হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া নামক বিশ্ববিদ্যালয়টি। ১৯২৫ খ্রিস্টাব্দ আলিগড় থেকে এটি দিল্লিতে স্থানান্তরিত হয়। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন হাকিম আজমল খান এবং ডক্টর এম.এ. আনসারী। বিশ্ববিদ্যালয়টির উদ্দেশ্য ছিল জাতীয় সংস্কৃতির উত্তরাধিকার অনুযায়ী শিক্ষা দেয়া এবং সেই সঙ্গে অপরের সংস্কৃতির যথাযথ মূল্য দেয়া। তার সঙ্গে শিক্ষার্থীর সেবা, সহনশীলতা, আত্মসংযম এবং আত্মসম্মানের শিক্ষা দেয়া। শিক্ষার্থীর বিকাশমান মনের জ্ঞানমূলক ও প্রক্ষোভমূলক চাহিদার তৃপ্তির আয়োজন, সক্রিয় আত্মা অভিব্যক্তির পর্যাপ্ত সুযোগ দান এবং ভীতি প্রদর্শনের পরিবর্তে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বজ্ঞান ও আগ্রহ সৃষ্টি দ্বারা শৃঙ্খলা রক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন করা। জামিয়া মিলিয়ার অধীনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ছিল, যথা একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, একটি আবাসিক মাধ্যমিক বিদ্যালয়, একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়, জাতীয় শিক্ষা কেন্দ্র, জামিয়া রাসায়নিক শিল্প কেন্দ্র, উর্দু একাডেমি এবং পাঠাগার ও মক্তব নামে একটি পুস্তক প্রতিষ্ঠান। জামিয়া নামে একটি উর্দু মাসিক পত্রিকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হতো। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। পাঠোত্তর মূল্যায়ন ৪-৩ বহু নির্বাচনী প্রশ্ন। ১. সুরেন্দ্রনাথ ব্যানার্জি লর্ড কার্জনের শিক্ষা সংস্কার নীতিকে কি বলে আখ্যায়িত করেছিলেন? শিক্ষা সংকোচন নীতি হিসাবে। কোন মুসলিম জাতীয়তাবাদী নেতা জাতীয় শিক্ষা আন্দোলনে যোগ দিয়েছিলেন মনিরুজ্জামান ইসলামাবাদী। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার জন্য টি.কে. গোখেল ভারতীয় রাজকীয় পরিষদে কত সালে প্রথম বিল উত্থাপন করেছিলেন? ১৯১০। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। লর্ড কার্জনের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলনে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? ২. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের ১৯০৪ বিরুদ্ধে ভারতীয়দের অভিযোগগুলো ব্যক্ত করুন। ৩. ডন সোসাইটি কে এবং কি উদ্দেশ্যে গঠন করেছিল? ৪. জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা ও উদ্দেশ্য বর্ণনা করুন। ৫. জাতীয় শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যগুলো বর্ণনা করুন। ৬. গোখলের প্রথম শিক্ষা বিল কি প্রস্তাব করা হয়েছিল? গোখলের দ্বিতীয় শিক্ষা বিলের প্রস্তাব কি ছিল? খিলাফত অসহযোগ আন্দোলনকালে জাতীয় শিক্ষা বিস্তারে মৌলানা মোহাম্মদ আলী ও শওকত আলীর ভূমিকা কি ছিল? রচনা প্রশ্ন। ১. উপনিবেশিক ভারতে জাতীয় শিক্ষা বিস্তারে বিভিন্ন সংগঠনের ভূমিকা মূল্যায়ন করুন। জামিয়া মিলিয়া ইসলামিয়ার বিশেষ ভূমিকা উল্লেখ করুন। খিলাফত অসহযোগ আন্দোলনকালে জাতীয় শিক্ষার বিরুদ্ধে বিস্তার সম্পর্কে একটি বিবরণ দিন। ৩. ভারতের শিক্ষা আন্দোলনের গোখলের ভূমিকা বিশ্লেষণ করুন।